আত্মহত্যা। ওনার মতো দেবতুল্য মানুষকে কেউ কখনো খুন করতে পারে না। তার মানে আপনার জামাইবাবুর কোনো শত্রু ছিল না? না, ছিল না। আসলে ওনার মতো পরোপকারী অমায়িক ভদ্র মানুষের কি কখনো শত্রু থাকতে পারে? আপনিই বলুন না। কিন্তু আপনার স্বামী যদি আত্মহত্যাই করে থাকেন, সেটা করারও তো একটা কারণ থাকবে। আমি বুঝতে পারছি না কেন যে উনি নিজেকে এইভাবে শেষ করে দিলেন। আসলে 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 কি? আসলে না, উনি গত 1 বছর ধরে খুব মানসিক চাপের মধ্যে ছিলেন। এই তো গত রাতেও আমাকে বললেন যে এ না, দুধটা খেয়ে না, শরীরে বল পাবে। শরীরে শরীরে বল পেয়ে আর কি হবে? আমি কি কারোর সাথে যুদ্ধ করতে যাবো নাকি? যুদ্ধ যে শুধু ঢাল, তলোয়ার, গুলি, বন্দুক দিয়ে হয়, এ কথা তোমাকে কে বলেছে গো? আরে আমাদের জীবনটাই তো একটা সংগ্রাম, একটা যুদ্ধ। আমাদের তো প্রত্যেকটা মুহূর্ত পরিস্থিতির সাথে লড়তে হয়। শরীর সুস্থ সবল থাকলে তবেই তো আমরা সব সমস্যার সমাধান করতে পারবো, লড়তে পারবো সমস্যার সাথে। জ্ঞান দিও না তো। আমার এই সমস্ত ভারী ভারী কথা আর ভালো লাগছে না। তোমার তো দেখছি আজকাল কিছুই ভালো লাগে না। কি করে লাগবে বলো তো, কি করে লাগবে? সব ব্যবসা লসে যাচ্ছে, মাসের পর মাস 1 পয়সাও আমদানি নেই। উল্টে উল্টে ঘর থেকে সমস্ত টাকা বেরিয়ে যাচ্ছে। এরকম অবস্থা থাকলে আমি তো দেউলিয়া হয়ে যাব যমুনা। আর দেনা শোধ করতে করতে আমার বাড়ি, জমি, সম্পত্তি, ঘটি বাটি সব বিকিয়ে যাবে। ও কথা বলো না তো। ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। সেটা তো দেখতেই পাচ্ছি। আশের পাশের সমস্ত মানুষদেরকে ঈশ্বরের শুধু মঙ্গল আর মঙ্গল করে যাচ্ছে, আর আমার বেলায় শুধু অমঙ্গল। একটা কথা বলবো? আমি বলছি, দেখো তুমি কিন্তু আবার ঠিক ঘুরে দাঁড়াবে। না যমুনা, সেটা মনে হয় আর হবে না। দেওয়ালে দেওয়ালে আমার পিঠ ঠেকে গেছে। আমি আমি লোকসানের চোরা বালিতে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি। এবার এবার শুধু ওই ডুবে যাওয়াটাই সময়ের অপেক্ষা। তার মানে আপনার স্বামী বেশ কয়েক মাস ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন? হ্যাঁ স্যার, অবসাদ তো হবেই। মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে তিল তিল করে এই সাম্রাজ্যটা গড়ে তুলেছিলেন। চোখের সামনে সেটা যদি ধ্বংস হতে থাকে, কে বা আর স্বাভাবিক থাকতে পারে বলুন? আচ্ছা, আপনি তো বোধহয় নিমাইবাবুর শালা। আগে হ্যাঁ ম্যাডাম। তা আপনি হঠাৎ আপনার দিদির শ্বশুর বাড়িতে থাকেন কেন? ম্যাডাম, আমি জীবনে কিছু করে উঠতে পারিনি। দিদির বিয়ে হয়ে গেল, জামাইবাবু আমাকে এই বাড়িতে এনে রাখেন। বেশ, তো আপনার জামাইবাবু তো আপনার দিদিকে বিয়ে করেছে প্রায় 1.5 বছর হলো। ঠিক শুনেছেন। কিছু মনে করবেন না, মানে এই বয়সে বিয়ে। না না, মনে করব কেন? এই বুড়ি বয়সে কারোর সাথে বিয়ে করলে তো লোকে প্রশ্ন করবেই। কিন্তু কি করব বলুন, আমি বিধবা ছিলাম, আর উনিও অল্প বয়সে ওই রাধার মাকে হারিয়েছিলেন। তাই আমরা দুজনেই একা একা থাকতে থাকতে আমাদের আলাপ পরিচয় হয়, তারপরেই মনের মিল, আর তারপরেই বিয়ে। হ্যাঁ হ্যাঁ, রাধা রাধা নিমাইবাবুর আগের পক্ষের মেয়ে। আচ্ছা, তাকে খবর দেওয়া হয়েছে? না। কেন খবর দেওয়া হয়নি কেন? চুপ করে থাকবেন না, বলুন এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও কেন রাধাকে খবর দেওয়া হয়নি? ওই উনি বেঁচে থাকতেই রাধার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন। কেন নিমাইবাবু রাধার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল কেন? আসলে না, ওই আমাকে বিয়ে করার কিছুদিন পরেই না রাধা ওই জামাইকে নিয়ে এসে ওর সম্পত্তি সব ওর নামে লিখে দেওয়ার জন্য ব্যাপক গন্ডগোল করেছিল। কিন্তু ততদিনে উনি এই কাগজপত্র তৈরি করে জমি বাড়ি সব আমার নামে লিখে দিয়েছিলেন। আর এটা রাধা একদম মেনে নিতে পারেনি, আর সেই জন্য উনি রাধার সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। বুঝলাম। আপনাদের বয়ান একটু পরে রেকর্ড করা হবে, আর পোস্টমর্টেম হয়ে গেলে নিমাইবাবুর দেহটা আপনাদের হাতে নিয়ম মেনে তুলে দেওয়া হবে। এখন আমরা আসি, নমস্কার। নিমাই রায়ের মৃত্যু রহস্যের তদন্ত করতে নেমে আমাদের সামনে উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
যার মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসায় লাগাতার লোকসানের জন্য তিনি নাকি বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। যদি তাই হয়ে থাকে তাহলে সেই অবসাদ থেকে নিজেকে শেষ করে দেওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু আমাদের অপরাধ বিজ্ঞান বলে আপাত দৃষ্টিতে যা দেখা যায় তা নাকি সহজে বিশ্বাস করে নেওয়াটা উচিত নয়। আর সেই কারণেই চলতে থাকলো আমাদের তদন্ত। স্যার, বলো কি বলবে? নিমাই রায়ের মেয়ে রাধা আর হাজবেন্ড বাপি আপনার সঙ্গে দেখা করতে এসছে। রাধা 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 কোন রাধা? ও আচ্ছা, নিমাইবাবুর প্রথম পক্ষের মেয়ে। রাইট স্যার। তো ওনাদেরকে ভেতরে নিয়ে এসো। ওকে, আপনারা ভেতরে আসুন। নমস্কার স্যার। বসুন প্লিজ। দুঃসংবাদটা আপনারা তাহলে পেয়েছেন? হ্যাঁ, বেশ। বাপের বাড়ি গিয়েছিলেন? না না, কেন যাননি কেন? দেখুন, এরকম দুর্যোগের সময় আপনার বাপের বাড়িতে গিয়ে সৎমার পাশে দাঁড়ালে উনি বোধহয় খুশি হতেন। অন্তত আমি এটা বিশ্বাস করি। না না, উনি খুশি হতেন না। কেন খুশি হতেন না কেন? হাজার হোক, আমি তো ওনার সৎ মেয়ে। কজন সৎ মা পারে বলুন তো সতীনের মেয়েকে আপন করে নিতে? তাছাড়া আমি যদি অনেক ছোট হতাম তাহলে হয়তো আস্তে আস্তে মেনেই নিতেন। কিন্তু উনি তো আমার বাবার জীবনে এসেছেনই বুড়ো বয়সে, তাই আর। আচ্ছা, একটা কথা বলুন তো, দেখুন কিছু মনে করবেন না, আপনার বাবার বয়স তো 60-62 ছিল, তাই তো? 61। হ্যাঁ, সেই জন্যই বলছি, এই বয়সে হঠাৎ করে বিয়ে করে নতুন করে জীবন শুরু করার ব্যাপারটা। আমার এখনো খুব ভালোভাবে মনে আছে। আমি তখন ক্লাস 6-এ পড়ি। ভরা বর্ষার দিনে বাবার একজন কর্মচারী হঠাৎ টিফিন পিরিয়ডে এসে আমাকে বলল যে তক্ষুনি ছুটি নিয়ে বাড়ি যেতে হবে। বাড়িতে নাকি একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি বড়দিকে বলে কোনোভাবে ছুটি নিয়ে ছুটতে ছুটতে বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি আমাদের বাড়ির সামনে পাড়ার অজস্র মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আমি ভিড় ঠেলে ভেতরে ঢুকেই দেখি মা চোখ বন্ধ করে শুয়ে রয়েছে বাড়ির সামনে। মায়ের সুন্দর মুখখানা কাদা মাখা, মায়ের সারা শরীর ভেজা। বাবা মায়ের মাথাটা কোলে নিয়ে পাগলের মতো কান্নাকাটি করছে। প্রথমে আমি ঠিক একটা বুঝতে পারিনি। তারপর একজন বলল মা নাকি ভরা পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল। সেই থেকে আমি একা হয়ে যাই, বাবাও একা হয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন স্যার, বাবা আমাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। বাবা আমাকে কোনো কিছুরই অভাব বুঝতে দেয়নি। বাবাকে যখন যা চাইতাম বাবা তাই দিত। ওই তো ওকে ওকে আমি ভালোবেসেই বিয়ে করেছি। বাবাকে একবার বলায় বাবা রাজি হয়ে গেছিল। আমাদের অনেক বড় ধুমধাম করে বিয়ে দিয়েছিল বাবা। কিন্তু বিয়ের 1.5 বছরের মাথায় বাবার যে কি মতিভ্রম হলো